মুঘল হারেম নিয়ে কৌতূহল চিরকালের। নিষিদ্ধ বিষয়াদি নিয়ে মানুষের আগ্রহ বরাবরই বেশি থাকে, এ নিয়ে প্রশ্ন কম নেই। মুঘলরা কি মদ্যপান করতেন? আকবরের কি হারেম ছিল? কেমন ছিল সেই অন্তপুরবাসিনীদের জীবন? সেখানে সবাই কি ছিলেন বাদশার রাতের সঙ্গী? রাজপুরুষদের হাতে বন্দী নারীদের জীবনের যৌনতার ছবিটাই বা কিরকম ছিল? কয়েকশো বছর পেরিয়ে গেলেও ইতিহাসের বুকে কান পাতলে আজও এই প্রশ্নগুলো ভেসে বেড়াতে শোনা যায়। আজকের ভিডিওতে এগুলোর উত্তর জানবো, পুরোটা সময় সঙ্গেই থাকুন। হারেম শব্দটিকে কখনো কখনো হেরেমও বলা হয়, তবে মূল অর্থ একই। হারেম শব্দটি তুর্কি হলেও হিব্রু হেরেম এবং গ্রিক হারামিও এর সমগোত্রীয় শব্দ এটি। আবার তুর্কি শব্দটির উৎপত্তি আরবি শব্দ থেকে। আরবি হারাম শব্দ থেকে হেরেমের উদ্ভব। এর আবিধানিক অর্থ নিষিদ্ধ বা অলঙ্ঘনীয় সীমারেখা। তুর্কি ভাষায় হারেম বোঝানো হয়েছে নারীদের বসবাসের নিরাপদ স্থান, যেখানে পুরুষের প্রবেশ নিষিদ্ধ। তুর্কি সাম্রাজ্য থেকে আলোচনায় আসা নারীকেন্দ্রিক এ রীতিকে ভারতীয় উপমহাদেশের মুঘল সম্রাটরা রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। হারেম মানে শুধু রাজা বাদশাদের আমোদ ফুর্তির জায়গা নয়, এর পেছনে অনেক কাহিনী আছে। অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে মুঘল সাম্রাজ্য কিংবা তারও আগে হিন্দু রাজ্যের উপপত্নী রাখার প্রথা সবই যেন এক সূত্রে গাঁথা। আর এখানেই রয়েছে ইতিহাসের অনেক অজানা রহস্য। এ পর্বে কেবল মুঘল হারেম নিয়েই আলোচনা করব। সম্রাট আকবরের আমলেই মুঘল হারেম সঠিক চেহারা পেয়েছিল, তবে এর আগে বাবরের সময় থেকে হারেমের অস্তিত্বের কথা জানা যায়। মুঘল হারেম নিয়ে বহু কথা উঠে আসে নানা জীবনী, আত্মজীবনী ও ঐতিহাসিক বিবরণ থেকে, কিন্তু এর অধিকাংশই অসত্য ও ভিত্তিহীন। বক্তব্যের সম্পর্কে নেই কোনো নিশ্চিত প্রমাণ। তবে এই তথ্যে একটুও ভুল নেই যে হেরেমে কেবল বাদশাহ ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না। এখানে কেবল রাজমহিষীরাই থাকতেন তা নয়, উপপত্নী ও দাসীরাও থাকতেন। অবশ্য পদ অনুযায়ী থাকার ব্যবস্থা ছিল আলাদা রকমের। অর্থাৎ হারেম মানেই কেবল অবাধ যৌনতার ছড়াছড়ি নয়। মনে করা হয় বহু ইউরোপীয় বা অন্য দেশ থেকে আসা লোকেরা হারেমের আশেপাশে ঘেঁষতে পারতেন না, আর সে কারণে বিভিন্ন মানুষের মুখ থেকে শোনা গল্পগাথায় মিশে যেত তাদের লেখায়। সেখান থেকেই এই মিথ ও মিথ্যার ছড়াছড়ি। আবুল ফজলের লেখায় পাওয়া যায়, সম্রাট আকবরের হারেমে নাকি ৫,০০০ নারী ছিল। তাদের মধ্যে কয়েকশোর সঙ্গে ছিল তার শারীরিক সম্পর্ক, বাকিরা ছিলেন হারেমের ব্যবস্থাপনায়। কিন্তু তাদেরও কড়া নিয়ম মেনে চলতে হতো, সেখানে কারো কোনো ছাড় ছিল না। কিন্তু এই দাবিকে অতিকথন বলেই মনে করা হয়, কেননা হারেমের জন্য নির্ধারিত যে স্থান, সেখানে এত নারীর পক্ষে থাকা অসম্ভব। তবে নিশ্চিতভাবেই সংখ্যাটা অনেক বেশি, কিন্তু তাই বলে ৫,০০০ নয়। তবে অনুমান করা হয় হয়তো এই সংখ্যাটা রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত সব নারীকে ধরেই করা হয়েছিল। যেমন আকবর নির্মিত কাচকা মহলেও বহু রাজনারী থাকতেন, সবাইকে ধরেই ওই সংখ্যাকে হারেমের সদস্য হিসেবে ধরে নেওয়া হয়েছে। কেমন ছিল হারেমের জীবন? এখানে ঢোকা মানেই বাইরের জগতের দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়া। এমনকি সম্রাটের মৃত্যুর পরেও সেখান থেকে মুক্তি ছিল না। তাদের নিয়ে যাওয়া হতো হারেমের অপেক্ষাকৃত স্বাধীন অঞ্চলে, যার নাম ছিল সুহাগপুরা। আকবরের আমলে তৈরি হওয়া হারেমের ঐতিহ্য পরবর্তী সময়ে রক্ষা করেছিলেন জাহাঙ্গীর, শাহজাহান ও আওরঙ্গজেব। তবে জাহাঙ্গীরকে ঘিরেই মুঘল হারেমের সবথেকে বেশি গুঞ্জন শোনা যায়। ওলন্দাজ ব্যবসায়ী ফ্রান্সিসকো পেলসেট তার আমলে ভারতে এসেছিলেন। এই পর্যটকের লিখিত বিবরণ থেকে জানা যায়, মাত্র ২৫ বছর বয়সেই ২০ জন স্ত্রী ছিলেন জাহাঙ্গীরের। দাসী ছিলেন ৩০০-রও বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গুণিতক হারে তাদের সংখ্যাও বেড়েছে। শিল্পরসিক জাহাঙ্গীরের আমলে হারেমের ভেতর মহলগুলো যেমন ঐশ্বর্যে ঝলমল করত, তেমনি বন্দিনীদের পরনেও থাকতো ভারী পোশাক, ঝলমলে গয়নাগাটি, শরীরে ভুরভুর করত সুগন্ধির ঘ্রাণ। তাদের জীবনের লক্ষ্যই ছিল যেভাবে হোক সম্রাটকে খুশি করা। জাহাপনার পছন্দের খাবার কিংবা মিষ্টান্ন প্রস্তুত করে তারা তা পেশ করতেন। প্রত্যেকে নিজেদের এমনভাবে পরিবেশন করতেন যাতে বাদশার মন জিতে নেওয়া যায়, সেই সঙ্গে যেন শরীরী খেলায় মেতে ওঠেন তিনি।
জাহাঙ্গীরই একমাত্র মুঘল সম্রাট যিনি মদ ও আফিমে ডুবে থাকতেন। অন্য নেশাও ছিল তার। কোনো কোনো বর্ণনায় মেলে তিনি নাকি সম্পূর্ণ নগ্ন হয়ে মেয়েদের মাঝে গিয়ে বসতেন। যদি কোনো দাসীর দিকে নজর পড়ে যেত তাহলে তাকেই হতে হতো সে রাতের শয্যা সঙ্গিনী। সেই দাসীও চেষ্টা করতেন বাদশার মন জিতে নিতে। একবার জাহাঙ্গীরের নজরে পড়ে যাওয়া মানে হারেমে তার প্রতিপত্তিও বেড়ে যাওয়া। আবার জাহাঙ্গীরের মনে না ধরলে অচিরেই তিনি নির্বাসিত হতেন বিস্মৃতির অন্ধকারে। বাদশাহ আর ফিরেও দেখতেন না সেদিকে। সে জীবনের মতো যৌনতা তার অধরায় থেকে যেত, কেননা সম্রাট ছাড়া আর কারো সঙ্গে যৌনতায় জারি ছিল কড়া নিষেধাজ্ঞা। মৃত্যু ও অসুস্থতার কোনো স্থান ছিল না হারেমে। সেখানে কেবলই ফুর্তি আর জৌলুস। তাই কেউ অসুস্থ হয়ে পড়লেই তাকে ঠেলে দেওয়া হতো বিমারখানায়। সেখানে কারো সঙ্গে দেখা করার অনুমতিও ছিল না। যৌন অতৃপ্তিতে ভোগা হারেমের অনেক বাসিন্দার চিকিৎসকদের কাছে নিজেদের সমর্পণ করার কথাও জানা যায়। তবে সেখানে সহজে প্রবেশ করতে পারতেন না পুরুষেরা। মেয়ে যারা বা শল্য চিকিৎসকের ডাক পড়ত সর্বাগ্রে, তবে তারা ব্যর্থ হলে তবেই সেখানে পা পড়ত পুরুষ চিকিৎসকদের। তাদের রীতিমতো কালো চাদরে ঢেকে ভেতরে ঢুকানো হতো। সেই অদেখা অচেনা পুরুষদের দিকে যৌন পিপাসা নিয়ে এগিয়ে আসতে চাইতেন হারেমের রোগিনীরা। কতটা অসহায়তা ভাবা যায়। হারেমের পাহারায় থাকতেন নপুংসক বা খোঁজা পুরুষ। তারা ছিলেন সশস্ত্র। হারেমের ভেতরের ব্যবস্থাপনা ও সবকিছুই তাদের নজরে থাকত। পাহারা দেওয়ার পাশাপাশি বার্তাবাহক থেকে অন্তঃপুরবাসিনীদের মন ভোলানো, সেবা সবই করতেন তারা। পাহারাদারদের পুরুষত্ব কেন নষ্ট করে দেয়া হতো এর উত্তর সকলেরই জানা, যাতে তারা হারেমের কোনো নারীকে ভোগ করতে না পারেন। সব মিলিয়ে হারেম আসলে বৈভবের ঝলকানির আড়ালে চিরদুঃখিনী অন্তঃপুরবাসিনীদের গোপন কান্নার জন্মস্থানও। আগ্রা ফোর্ট থেকে ফতেপুর সিক্রি, ইতিহাস আজও বয়ে চলেছে সে যুগের কত অনামনী নারীর যন্ত্রণার নীরব জলছবি। কত ষড়যন্ত্র আর যৌন অতৃপ্তির কাহিনী যে লুকিয়ে রয়েছে সেই প্রত্ন নিদর্শনগুলোর গভীরে।